নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গরমে তো অবস্থা বেহাল, দেখতেই পাচ্ছ এখন বাজে এই ৮টা ২০ মতো। কিন্তু যদিও আমার ঘড়ি ১৫ মিনিট ফার্স্ট, কাজে ৮টা ৫ বাজে, কিন্তু চারপাশের ওয়েদার দেখে যা মনে হচ্ছে তাতে মোটামুটি এখন ১১টা ১১:৩০ বেজে গেছে। তো সকাল থেকে ঘুম থেকে তো অনেক ভোরবেলা উঠে গেছি, যদিও ছেলে স্কুল নেই কিন্তু তবুও ঘুম থেকে উঠে গেছি কিন্তু সেই ভোরবেলা ৫টার সময়। আর এদিকে ঘরের সমস্ত জিনিসগুলো সরিয়ে টরিয়ে রেখেছি দিদি আসলে কাজ টাজ করবে বলে। আর ওদিকে আমার কাজ মোটামুটি ডান করে ফেলেছি। আজকে রান্নাবান্না করব বলতে জাস্ট একটু ডিমের ঝোল ভাত করব, এটাই প্ল্যানে আছে। আর একটু কিছু স্টার্টার বানাবো। স্টার্টার বলতে স্টার্টারটা বানাচ্ছি তার একটা কারণ আছে, কারণ ফ্রিজে বেশ কয়েকদিন আগে মাটন হয়েছিল, সেই মাটনের বেশ কিছুটা পার্ট ফ্রিজে রাখা ছিল। আসলে আমার ছেলে না একদমই মাটন খেতে চায় না, তো যে কারণেই প্রবলেম। তো তাই ভাবলাম যে ও সেদিন মাটনটা খায়নি, যেটুকু আছে সেটাকে একটু অন্যরকম কিছু ব্যবস্থা নিই। আর ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করলাম, এদিক ওদিক করলাম, তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সোফাটা এখানে সেট করেছি, আগের দিনও করেছিলাম অবশ্য, সেটাও তোমাদের দেখিয়েছিলাম, আবার তুলে ফেলেছিলাম, সেটাও তোমরা দেখেছো। তো আবার মনে হলো যে না এখন একটু সেট করি। আর এই ভোরবেলা ঘুম থেকে উঠে গেলে আর ছেলে যদি স্কুল না যায় অনেকটা সময় থাকে হাতে এটা ওটা কাজ করার জন্য। তো এগুলো এদিক ওদিক করে সেট করলে একটা সুবিধেও হয়, সেটা হচ্ছে ঘরগুলো একটু ঝাড়া পোছাও হয়ে যায়। মানে ওই ঘর ঠিকঠাক করতে গিয়ে না ঘরগুলোও একটু বেশ ভালো করে ক্লিনিং হয়ে যায়। আর আমি তো ডিপ ক্লিনিং করেই থাকি, অন্তত সপ্তাহে একদিন চেষ্টা করি একবার ডিপ ক্লিনিং করতে। আর এদিকে জামা কাপড়গুলো আমার এখনও মেলা হয়নি, কারণ ওই দিকটা যেহেতু কাজ করছিলাম তাই আর এই দিকের কাজগুলো হয়নি, জাস্ট কেচে রেখে দিয়েছে। কারণ তোমরা তো জানো আমার অভ্যেস সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত জামা কাপড় কেচে ফেলা, তো কেচে আমি ওগুলো রেখে দিয়েছি। তো এবার যাবো রান্নাঘরে, কারণ স্টার্টারটা শুধু বানিয়ে ফেলবো, একদম রেডি করে রাখবো, জাস্ট খাওয়ার আগে ভাজবো। তো এখন এই দেখো ফ্রিজ থেকে আমি ওটা মানে মাটনের যে কিমাটা সেটা বার করে নিয়েছি। এটাকে আমি আগেই মিক্সিতে পেস্ট করেই ফ্রিজে ভরে রেখেছিলাম, কারণ ছেলে যেহেতু মাটনটা একদমই খেতে চায় না, তাই আর ওকে জোর করিনি। ও বলেছিল কোনো একদিন একটু স্টার্টার বানিয়ে দিও, আর সেদিনকে খাবো। তো ভাবলাম আজই বানাই। আর এদিকে পেঁয়াজগুলোকে অনেকটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটায় আমি একটা ভালো কাজ করেছি, সেটা তোমাদের দেখানো হলো না। সেটা হচ্ছে পেঁয়াজটার মধ্যে না আমি একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম, তাতে কি হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর তা না হলে ওই যে বড়াটা ভাজবো মানে যে পকোড়াটা করবো সেটা করতে গিয়ে পেঁয়াজটা কিন্তু বেশি পুড়ে যাবে। দিলাম একটুখানি রসুন থেতো করে, যেহেতু মাটন একটু রসুন না দিলে একটু অসুবিধে। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর আরও বেশ কিছুটা নুন দিয়ে দিলাম, কারণ নুনটা এতটা কম দিলে হবে না, আর একটু বেশি লাগবে, তো সেই মতোই দিয়ে দিচ্ছি। আর মাটনটা যেহেতু একদমই মিক্সিতে পেস্ট করা আছে, ফাইন পেস্টই করেছি, কারণ কম মানে একটু যদি শক্ত থাকতো তাহলে না সেদ্ধ হতে একটু সময় লেগে যেত। চিকেনে যদি এই প্রিপারেশনটা করি তাহলে কিন্তু কোনো অসুবিধেই হয় না, কিন্তু মাটনে করতে গেলে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। আর আমি খুব বেশি মানে এটা টাইট হওয়ার জন্য বিশেষ কিছু ব্যবহার করব না, এটাই অবশ্য আমি করে থাকি। চিকেন বা মাটনের যদি কোনো প্রিপারেশন এরকম পেস্ট করে মিক্সিতে পেস্ট করে যদি পকোড়া করো, তাহলে সেটা করার জন্য না বেশ কিছু যে অনেক কিছু দিতে হয় এর মধ্যে, সেটা কিন্তু প্রয়োজন হয় না। এই দেখো আমি মেখে রাখার জন্য এটাকে প্রথমে একটু নুন মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, কারণ পেঁয়াজগুলো আগে নুন মাখিয়ে রাখলেও দেখলাম খুব একটা নরম হয়নি, তাই আরেকবার যখন নুন দিলাম তারপর একটু মাখিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম এই 5 মিনিট মতো। তখন ওইদিকে জামা কাপড়গুলো একটু মেলে আসলাম, আর তাতে যা হলো হয়ে গেল। আর এবার একটু দিয়ে দিলাম গরম মশলা আর একটুখানি জিরের গুঁড়ো, এই দুটো জিনিস দিয়ে এবার এগুলোকে একসঙ্গে সবটাকে ভালো করে মাখবো। এটাকে যত ভালো করে হাতে মাখা যাবে ততটাই কিন্তু এর টেস্টটা এনহ্যান্স করবে। এটাকে তোমরা কি বলবে সেটা একটা ব্যাপার, কারণ আমি যখন কোনো রান্না করি তখন এটাই ভেবে পাই না সেই রান্নাটার নাম কি দেব। অনেক কিছু ভ্যারাইটি করি ঠিকই, কিন্তু নাম ঠিক বুঝে পায় না। তবে এটাকে মিট বল বলাই যায়, এটাকে বলের মতো শেপ দিলে মিট বল বলাই যায়। তবে আমি যেহেতু বলের মতো শেপ দেবো না, আমি পোস্তর বড়া যেরকম হয় খানিকটা সেই টাইপের শেপ দেবো, তাই আমি ভাবছি যে এটার নাম আমি কী দেবো।
তো আপাতত তোমাদেরকে মিটবল বলেই বলছি। তোমাদের যদি মনে হয় যে এই রান্নাটা দেখে একটা স্পেশাল কিছু নাম দেওয়া যেতে পারে, তাহলে প্লিজ তোমরা কিন্তু সেই নামটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে। তাহলে নেক্সট যে ব্লগটা আমি করব সেটাতে আমি তোমাদের কথা বলবো, এবং কে বলেছো সেই নামটা সেটাও অবশ্যই আমি বলবো। এবার দিয়ে দিলাম এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ার দিলে যে পাকোড়াটা হবে না সেটা বেশ কিছুটা ক্রাঞ্চি হবে, আর এটা যতটা ক্রাঞ্চি হবে ততটাই খেতে ভালো লাগবে। তবে তোমরা যদি মনে করো যে এর মধ্যে কোনো রকম কিছু এই জাতীয় ইনগ্রিডিয়েন্টস টাইট হওয়ার মতো দেবে না, ডাইরেক্ট এটাকে পকোড়া শেপ দিয়ে ভাজবে, একদম স্যালো ফ্রাই করতে হবে, তাহলেও কিন্তু এটা কোনো অসুবিধে হবে না। আমি সেটাও করে থাকি, তবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে যখন এটা রান্না করব অন্য কোনো দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখো ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি চটকে চটকে। আর হাত দিয়ে কিন্তু মাখলে নিজের ভালোবাসাটা কিন্তু রান্নার মধ্যে মিশে যায়। তাই চামচ দিয়ে তো আমিও কাজ করে থাকি, তবে হাত দিয়ে রান্নার কোনো কাজ করার মধ্যে নিজের যে ভালোবাসাটা মিশে যায়, তাতে রান্নার স্বাদটা না অনেকটা বেড়ে যায়। এইবার দেখো আমি এগুলোকে ভালো করে বলের মতো করে গড়ে চ্যাপটা চ্যাপটা করে রেডি করে রাখবো, আর জাস্ট খাওয়ার আগে ভেজে নেব। আর বেশিক্ষণ সময়ও লাগবে না, আর আমার ডিমের ঝোলটা হয়ে গেলে তারপর এগুলোকে ভেজে নেব। কারণ যে হারে গরম বাড়ছে, আমরা না এখন লাঞ্চটা অনেক দেরিতে করছি না, খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নেওয়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, জলখাবারে আজকে একটু তো কিছু খেতেই হবে, কারণ ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না। তাই হালকার ওপর একটু ব্রেকফাস্ট খাবো। একটু স্মুদি বানানোর ইচ্ছে আছে, তবে স্মুদিটা আজকে আর শেয়ার করতে পারছি না, অন্য কোনো দিন শেয়ার করব। আর এখন কিন্তু আমি যখন বড়াগুলো ভাজতে এসেছি, আমার কিন্তু এখন লাঞ্চের প্রিপারেশন রেডি, আর ব্রেকফাস্ট তো সকালে করেই ফেলেছি। তো সেই সময় তোমাদের সঙ্গে এই বড়াগুলো ভাজাটা শেয়ার করছি। এই দেখো কতটা কম তেল আমি ফ্রাইং প্যানে দিয়েছি, দিয়ে তার ওপর এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো ভ্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও কি ভালো লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। তো এই মাটন মিট বল, যেটা তোমরা মিট বল হিসেবে খেয়ে থাকো, সেটাই আমি কি বলবো, এটাকে কাবাব টাইপের বলতে পারো, মাটন কাবাবও বলা যেতে পারে। কেন কি আমি যেহেতু এটা স্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করলে তো খুব ভালো, কিন্তু যেহেতু মাটন এমনিতেই অয়েলি বিষয়টা, আর তার থেকেও বড় ব্যাপার এই গরমে একটু চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করাটাই ভালো। কিন্তু ওই যে বললাম, ফ্রিজে যেহেতু খাবারটা থেকে গেছিলো, সেহেতু ওটা তো আমি ফেলে দিতে পারি না, তাই সেটাকে একটু খরচ করে ফেলছি, এটুকুই। তো অনেকগুলো মিটবল হয়েছে, তো এতগুলো তো এবেলায় লাগবে না, যেটুকু লাগবে সেটুকু প্রয়োজন মতো ইউজ করব, বাকিটা থেকে যাবে। সে যদি আজ না খাওয়া হয় আগামীকাল হয়ে যাবে। আবার এটাকে যদি তোমরা স্যালো ফ্রাই করে নাও, ঠিক একই রকম লাগবে খেতে। তো এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, কেন কি মাটনের যে তেলটা সেটাও কিন্তু বেরিয়ে আসবে। দেখো পকোড়াগুলো কীরকম ফুলে উঠেছে, কিন্তু এটা কিন্তু পুরো স্যালো ফ্রাই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইভাবে জানো তো, আমি কিন্তু চর্বির বড়াও বানাই, চর্বির বড়া খেতেও আমি খুব ভালোবাসি। তবে যেহেতু এখন আমি একটু অ্যাভয়েডই করি চর্বিযুক্ত খাবারগুলো, তাই আর খাওয়া হয় না। যদি কোনো দিন খাই তাহলে নিশ্চয়ই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা তোমরা কিন্তু বানিয়ে খেতেই পারো। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।